স্বাগত বিরতিহীন রাত ৯টা বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। পদ্মা সেতুর সুরক্ষায় শিমুলিয়া বাংলা বাজার ফেরিতে বাস চলাচল পারাপার বন্ধ। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন, ২ জন বরখাস্ত। মাদক মামলায় পরিমণি ও দীপু আরও ২ দিনের রিমান্ডে। চাকরিবিধি ভঙ্গে এডিসি সাকলায়েনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬৪ জনের মৃত্যু, নতুন রোগী ১১,১৬৪ জন, শনাক্তের হার ২৩.৫৪। করোনার গণটিকাদানের চতুর্থ দিনেও কেন্দ্রগুলোয় ভিড়। ঢাকাসহ দেশের অনেক কেন্দ্রে সরবরাহ কম থাকায় টিকা পায়নি অনেকে। বৃহস্পতিবার থেকে দেশের সব সিটিতে মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ। কোভ্যাক্সের অধীনে চীন থেকে আসলো ১৭ লাখ সিনোফার্ম টিকা। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার সময় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরি। এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রোরো ফেরি শাহজালালের ধাক্কা লাগে। ১৭ দিনের ব্যবধানে পদ্মা সেতুতে ধাক্কার ঘটনায় মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বৈঠকে বসে নৌ পরিবহন মন্ত্রণালয়। বৈঠক শেষে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, শিমুলিয়া বাংলাবাজার নৌপথে পদ্মা সেতুর নিচ দিয়ে যাত্রীবাহী ও পণ্যবাহী ফেরি চলাচল বন্ধ থাকবে, তবে অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কার পারাপার করা হবে। ফেরি পরিচালনার সঙ্গে যারা যুক্ত আছে সেখানে দুর্বলতা আছে। পদ্মা সেতুর নিচ দিয়ে যে ফেরিগুলো যাবে এগুলো শুধু হালকা যে সকল যানবাহন আছে সেগুলোই পারাপার করবে। এই রুটে ভারী যানবাহন ফেরি চলাচল করবে না। তিনি জানান, পণ্যবাহী ও যাত্রীবাহী পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট ব্যবহার হবে। এছাড়া পণ্যবাহী যান পারাপারে চাঁদপুরের হরিণা ও শরীয়তপুরের আলুবাজার ঘাটও ব্যবহার হবে। ২ জায়গাতেই বাড়ানো হবে ফেরি। পণ্যবাহী এবং যাত্রীবাহী জন্য আমরা ডেডিকেটেড, সেটা হচ্ছে পাটুরিয়া এবং দৌলতদিয়া, সেখানে ফেরির সংখ্যা বাড়ানো হবে। এবং আমরা পণ্যবাহীর জন্য চাঁদপুরে যে হরিণা এবং শরীয়তপুরে যে আলুবাজার, সেখানেও আমাদের ফেরির সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় ফেরির মাস্টার দেলোয়ারুল ইসলাম ও সুকানি আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৫ সদস্যের তদন্ত কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক মামলায় অভিনেত্রী পরিমণি ও তার সহযোগী দীপুর আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস দুপুরে এই আদেশ দেন। এছাড়া চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজের মাদক ও পর্নোগ্রাফি আইনের মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে নিজেকে নির্দোষ দাবি করে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন পরিমণি। বেলা ১২টায় সিএমএম কোর্টে নিয়ে আসা হয় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণিকে। মাদক মামলায় ৪ দিনের রিমান্ড শেষে সিআইডি তাকে আদালতে হাজির করে। এদিন আদালত চত্বরে হাজির হয়েছিলেন পরিমণির নানা ও অন্যান্য স্বজনরা। শতবর্ষী শামসুল হক গাজী দাবি করেন, পরিমণিকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জীবনে সে কিছু করে না, সব মানুষের জন্য দান করতে হচ্ছে, আর এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে। এফডিসিতে প্রত্যেক বছর একটা গরু করবেন বেশি বাড়াই দেয় গরিবদের জন্য। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১:২টায় পরিমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ সহ ৪ আসামিকে আদালতে হাজির করা হয়। এদিন মাদক মামলায় আবারও ৫ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। শুনানির সময় কান্নায় ভেঙে পড়েন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। শুনানি শেষে মহানগর হাকিম মাদক মামলায় ৪ জনেরই ২ দিন করে আবারও রিমান্ড মঞ্জুর করেন।
অযোধ্যা বারবার রিমান্ডে নেওয়া হয়েছে এবং আজকেও বিজ্ঞ আদালত সন্তুষ্টে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। যারা চেষ্টা করেছিল তার সাথে যোগাযোগ করার জন্য, তার সাথে দেখা করার জন্য, তাকে প্রয়োজনীয় প্রত্যাদি তার কাপড় চোপড় দেওয়ার জন্য, তারা সেটা পারে নাই। এবং আমরা কোর্টে গত পরশুদিন কোর্টে আমরা দরখাস্ত দিয়ে বলেছিলাম তার সাথে দেখা করার অনুমতি দেওয়ার জন্য, সেইটাও দেওয়া হয় নাই। এবং সে আসলে একটা পরে আছে বলে আমাদেরকে জানিয়েছে। তার বাসায় কোথায় কি আছে এবং তার কোথায় কি আছে এইগুলি আইনজীবীকেও অ্যাসিস্ট করার জন্য যে সমস্ত কাগজের প্রয়োজন এইগুলো তারা দিতে পারতেছে না। এই জন্য সে দেখা করতে চেয়েছিল। বিজ্ঞ আদালত সেটা নামঞ্জুর করে বলেছেন যে সেটা কমপ্লেন্স আদালতে আমলি আদালতে যাওয়ার জন্য। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেন। তার অন্যান্য সহযোগীরা তারা কিন্তু কাপড় চেঞ্জ করে আসছে এবং সে ইচ্ছাকৃতভাবে সে একই কাপড় বারবার পরে আসছে আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এটা একটা আমি মনে করি যে একটা আদালতের সিম্প্যাথি ড্র করার জন্য বা আলাদা কোনো ষড়যন্ত্র আছে। শুনানি শেষে আদালত থেকে হাজতে নেয়ার সময় পরিমণি সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার করে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন। গত জুনে ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগ আনার 1.5 মাসের মধ্যে কারাগারে যেতে হলো চলচ্চিত্র নায়িকা পরিমণিকে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম দফার রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তা যাচাই বাছাই এবং আরও কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পরিমণিকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। বিকেলে সিআইডি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সিআইডির তদন্তনাধীন 8টি মামলার আসামিদের কাছ থেকে 3টি জিপ গাড়ি এবং একটি হ্যারিয়ার সহ মোট 6টি গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া ল্যাপটপ, সেলফোন, ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। এসব ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর ফরেনসিক করা হচ্ছে বলেও জানান সিআইডি প্রধান। তিনি বলেন, বিভিন্ন জনকে প্রতারণা করা হয়েছে এমন বেশ কিছু তথ্য পেয়েছেন তারা। মামলার তদন্তের স্বার্থেই এখনই তা প্রকাশ করা হচ্ছে না, তবে আসামিদের সম্পদের খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সিআইডির পক্ষ থেকে নির্দিষ্ট কাউকে ডাকা না হলে মামলার সাথে তারা সংশ্লিষ্ট নয় বলে জানান এই কর্মকর্তা। আমরা এইসব ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক করছি। যেই সব লিকারগুলো পেয়েছি সেগুলো কেমিক্যাল টেস্ট করতে হবে, সেগুলো কেমিক্যাল টেস্ট আমরা করছি। আর যারা আমাদের কাছে রিমান্ডে ছিল তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি, বিভিন্ন রকমের ইনফরমেশান পেয়েছি। আরও কিছু আমাদের ডাউট ছিল, আরও কিছু ইনফরমেশন দরকার ছিল, সেজন্য আমরা আবার ওনাদেরকে রিমান্ডের প্রেয়ার দিয়েছি। পরিমণি ইস্যুতে বিসিএস কর্মকর্তা হিসেবে চাকরিবিধি ভঙ্গ করায় গোলাম সাকলায়েনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি জানান, পরিমণি, পিয়াসা ও মৌয়ের বাসায় যাতায়াত ছিল এমন ব্যক্তিদের কোনো তালিকা করা হচ্ছে না। তবে এ ধরনের তালিকার ভয়ভীতি দেখিয়ে কোনো চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। চিত্রনায়িকা পরিমণি গ্রেপ্তারের পর জানাজানি হয় ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনের সাথে তার ঘনিষ্ঠতার কথা। সাকলায়েনের সরকারি বাসায় পরিমণির 18 ঘন্টা অবস্থানের সিসিটিভি ফুটেজ ও প্রমাণ আসে গণমাধ্যমে। ডিবি থেকে এডিসি গোলাম সাকলায়েনকে বদলি করা হয় ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে। মঙ্গলবার ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, গোলাম সাকলায়েন পরিমণির কোনো মামলার দায়িত্বে ছিলেন না, তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে বাহিনীর শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সাকলায়েনের সাথে পরিমণির এই মামলার কোনো সম্পর্ক নেই। বোট ক্লাবে যে মামলাটা হয়েছে ঢাকা জেলায় হয়েছে, সেই মামলার তদন্তের সাথে তদারকির সাথে ডিএমপি ডিবির কোনো অফিসারের কোনো সম্পর্ক নেই। একজন বিসিএসের ক্যাডার অফিসার এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়াবে, এটি কখনোই প্রত্যাশিত না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার চিত্রনায়িকা পরিমণি, মডেল পিয়াসা ও মৌয়ের বাসায় যাতায়াত ছিল এমন ব্যক্তিদের কোনো তালিকা হচ্ছে না জানিয়ে রাজধানীর পুলিশ প্রধান জানান, একটি চক্র উক্ত নারীদের সাথে বিভিন্ন ব্যক্তির ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে। ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ী এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এখন যেহেতু মামলাটা সিআইডি তদন্ত করছে, আমি যতটুকু জানি, আমি সিআইডির চিফের সাথে কথা বলেছি, উনিও পরিষ্কারভাবে বলেছেন যে এই ধরনের কোনো তালিকা তৈরি করার অথবা কাউকে অ্যারেস্ট করার কোনো আইনগত কোনো ভিত্তি নাই এবং এই ধরনের কোনো কাজ পুলিশের কোনো সংস্থা করছে না। ভুক্তভোগীরা এসব চাঁদাবাজদের বিরুদ্ধে তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান ডিএমপি কমিশনার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 দিনের মধ্যে করোনায় আবারও সর্বোচ্চ 264 জনের মৃত্যু হলো। গত 4 দিনেই মৃত্যু হয়েছে 1000-এর বেশি। এর মধ্য দিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 23,000। চিকিৎসকদের আশঙ্কা, সংক্রমণের লাগাম টানা না গেলে আগামীতে মৃত্যু আরও বাড়বে।
708টি ল্যাবে 24 ঘন্টায় 47,424 নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে 11,164 জন। নমুনা পরীক্ষায় বিবেচনায় শনাক্তের হার 23.54%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনায় মৃত্যু হয়েছে আরও 264 জনের। এর মধ্যে ঢাকা বিভাগে 92, চট্টগ্রামে 60, রাজশাহীতে 25, খুলনায় 27, ময়মনসিংহে 18, সিলেটে 17, বরিশালে 11 ও রংপুরে 14 জন মারা গেছেন। বিশেষজ্ঞরা বলছেন করোনা টিকা নেয়ার পরও সবাইকে মাস্ক পরতে হবে, না হলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না। ভ্যাকসিন নিয়েও মানুষ কিন্তু সংক্রমিত হবে, ভ্যাকসিন নিয়েও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। এবং ইদানিং আমরা বলছি যারা ভ্যাকসিন নিয়েছে তাদের কাছ থেকেই কিন্তু সংক্রমণ বেশি ছড়াবে যার ভ্যাকসিন নাই তার কাছ থেকে। তার মানে হচ্ছে মাস্ক ব্যবহারের কোনো ব্যতিক্রম নাই। গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 14,903 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 12,34,762 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে গণটিকার পাইলট প্রজেক্টের চতুর্থ দিনেও রাজধানীর কেন্দ্রগুলোতে ছিল টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। তবে 3 থেকে 4 দিন কেন্দ্রে এসে টিকা না পাওয়ার অভিযোগ করলেন অনেকে। জানালেন প্রভাবশালীদের পরিচিত অনেকে লাইন ভেঙে টিকা নেওয়ার কারণে তারা পাচ্ছেন না টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের গণটিকা কার্যক্রমে করোনার টিকা দেওয়া হচ্ছে সারা দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে। রাজধানীর কেন্দ্রগুলোতে ছিল টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। অনেকে 3 থেকে 4 দিন লাইনে দাঁড়িয়েও পাননি টিকা। কোনো সিরিয়াল পাইতেছে না, আজকে সেই জন্য রাত 12টা বাজে আসছি, তাও এই যে সামনে দিয়ে লোক সব সাইড দিয়ে ঢুকাইতে আছে নেতারা। ওরা বলতেছে আগামীকালকে কিছু লোক আছে, প্রথম বলছে 7 জন, এখন শুনি 50 জন। কেন্দ্রগুলোতে প্রতিদিন 350 জনকে টিকা দেওয়ার কথা থাকলেও ভিড় করেছেন 3 থেকে 4 গুণ মানুষ। ঢাকা উত্তর সিটির 24 নম্বর ওয়ার্ডের তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজে টিকা প্রত্যাশীরা জানালেন লাইন ভেঙেই ঢুকে পড়ছে মানুষ। তাই 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকা। রাতে 2টার সময় যদি সিরিয়াল দিয়ে এখনো নাই যেতে পারে, তাহলে এই ভ্যাকসিনটার মানে কি? আমরা তো এখন করোনা টিকা নিতে আসি না, আর নিজে করোনা ভরাইতে আসছি। পুলিশ ছিলেন, উনি বলল যে এক্সট্রা কোনো কাগজ নেওয়া হবে না, আপনারা পরবর্তী আবার সিরিয়ালে আসেন। যখন সিরিয়ালে আসি তখন ওনারা লাস্টে নাকি কাগজপত্র নেয়, পুরানো লোকটা নেয়। টিকা নিতে আসাদের অনেকেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা করেননি, পরেননি মাস্ক, মানেননি শারীরিক দূরত্ব। স্বাস্থ্যবিধি নিশ্চিতে চোখে পড়েনি স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের নজরদারিও। ভ্যাকসিন সেটা দেওয়া হবে যত সব 300টা, কিন্তু এখানে আপনি দেখলেন যে কম করে হলো 3000-এর মতো লোক আছে। সেক্ষেত্রে ভিড় তো অনেক হচ্ছে, এখানে সামলাতে আমাদের আসলে হিমশিম খাতে হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলতে আছি যে এটা শ্রমিক এলাকা, এখানে টিকা বাড়াই দেন, এখানে যে সমস্যা আমরা এই সমাধান করতে পারবো না। মানুষ এত সাড়া দিছে, এত টিকা দেওয়ার জন্য মানুষ আগ্রহ উদ্দীপনা, রাতে 3টার সময় আসে বসে থাকে। টিকা কার্যক্রম অব্যাহত রাখতে চীন থেকে আরও 6 কোটি টিকা আনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে প্রথম কিস্তির 50 লাখ আসবে এ সপ্তাহের মধ্যেই। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের করোনার টিকাদান শুরু হয়েছে। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। প্রথম দফায় 55 বছরের বেশি বয়সী প্রায় 48,500 রোহিঙ্গাকে টিকা দেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পে যারা এ কার্যক্রমের সাথে জড়িত তাদের সুরক্ষার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তাই টিকাদানের আওতায় আসছেন মাঝি, মসজিদের ইমাম এবং স্বেচ্ছাসেবকরা। 34টি ক্যাম্পে 56টি কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম চালানো হবে। সিভিল সার্জন ডক্টর মাহবুবুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গাদেরকে চীনের সিনোফার্ম টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ক্যাম্পে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকেই টিকার আওতায় আনা হবে। এ পর্যন্ত প্রায় 3000 রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 28 জন। মজুদ না থাকায় বৃহস্পতিবার থেকে রাজধানী সহ সব সিটি কর্পোরেশনে বন্ধ মডার্নার টিকার প্রথম ডোজ। তবে জেলা উপজেলায় চালু থাকবে সিনোফার্ম। স্বাস্থ্য বিভাগ জানায়, দেশে বর্তমানে টিকার মজুদ আছে 70 লাখের কিছু বেশি, কিন্তু টিকার অপেক্ষায় নিবন্ধিত 1,35 লাখ মানুষ। সারা দেশে তৃণমূল পর্যায়ে চলছে গণটিকা কর্মসূচি। শনিবার একদিনেই টিকা পায় প্রায় 28 লাখ মানুষ, পরদিন তা নামে 6 লাখে। জাতীয় পরিচয়পত্র দিয়ে গণটিকা বন্ধ প্রায় সব কেন্দ্রেই। দেশে এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন 2,85,00,000 বেশি মানুষ।
সুরক্ষায় দিনে নিবন্ধন 20 লাখেরও বেশি, কিন্তু মজুদ কমে আসায় বাড়ছে টিকার জন্য অপেক্ষা। বৃহস্পতিবার থেকে সারা দেশে মডার্নার প্রথম ডোজ বন্ধ, শুরু হবে দ্বিতীয় ডোজের প্রয়োগ। আর সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে রোববার থেকে। 11:30 দিকে আসছি, টিকা শেষ, চলে গেছি। আবার এখন শুনছি দিতেছে, আসছে, এখন আবার একই কথা, টিকা শেষ। সকালবেলা গেছি, বলছে যান পরে আসেন, গেছি গে বাসায়, আবার ফোন দিচ্ছি, আসেন, এখন টিকা নাই, শেষ। দেশে এ পর্যন্ত এসেছে অক্সফোর্ড, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের 2,73,00,000 ডোজ টিকা। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা দেওয়া হয়েছে 2 কোটির কিছু কম। এতে সরকারের হাতে টিকা মজুদ আছে 70 লাখ ডোজের কিছু বেশি। এটা একটা বড় রকমের উদ্যোগ এবং সেই উদ্যোগ থেকে যে সমস্ত ভুলভ্রান্তি এবং যে সমস্ত শিক্ষণীয় বিষয় আমরা দেখছি, সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু আগামী দিনের টিকা কর্মসূচিকে, আমাদের পরিকল্পনাকে কিন্তু ঢেলে সাজাতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় দেশে এসেছে সিনোফার্মের 17 লাখ টিকা। এ মাসে আসবে আরও 77 লাখ, আর আগামী মাসে আসতে পারে আরও 1 কোটির বেশি। নতুন টিকা এলে জোরদার হবে কর্মসূচি, বলছে স্বাস্থ্য বিভাগ। বিভিন্ন উৎস থেকে আমরা টিকা সংগ্রহ করবার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা কিন্তু সেটির নমুনা আমরা দেখেছি যে আসতে শুরু করেছে টিকা, এবং নিয়মিত বিরতিতে আমরা কিন্তু বেশ ভালো পরিমাণে টিকা পাচ্ছি। কাজেই গণটিকা কর্মসূচিতে যে সংখ্যক মানুষকে আমরা টিকা দিয়েছি, তারা নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজের টিকা পেয়ে যাবেন। বৃহস্পতিবার থেকে প্রথম ডোজ হিসেবে সারা দেশে দেয়া হবে শুধু সিনোফার্মের টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির আওতায় চীন থেকে সিনোফার্মের আরও 17 লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। সন্ধ্যা 7:30টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে এসব টিকা পৌঁছে। এর আগে বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর 5:15টায় বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট এই 17 লাখ টিকা নিয়ে রওনা দেয়। সন্ধ্যা 7:30টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবে ওই টিকা। চীন থেকে এই প্রথম কোভ্যাক্সের আওতায় টিকা দেশে আসছে। এর আগে দেশটি থেকে 3 জুলাই বাণিজ্যিকভাবে কেনা 20 লাখ টিকা আসে। এরপর 17 জুলাই আরও 20 লাখ ও 30 জুলাই এসেছে আরও 30 লাখ ডোজ টিকা। এছাড়া বাংলাদেশকে 2 দফায় 11 লাখ টিকা উপহার দিয়েছে চীন। করোনা সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ। কাল থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে দোকানপাট, গণপরিবহন সহ প্রায় সবকিছু। সোমবার রাত থেকে রাজধানীর অলি গলিতে বেড়েছে মানুষের ভিড়, সড়কেও বেড়েছে ব্যক্তিগত গাড়ি, রিকশা। ভাড়া করা মোটরসাইকেলে অনেকেই যাচ্ছেন গন্তব্যে। সড়কে চলছে বাস ছাড়া প্রায় সব ধরনের যানবাহন। বিধিনিষেধ কার্যকরে সড়কে ট্রাফিক পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা আগের তুলনায় কম। বাইরে বের হওয়ার কারণ জানতে চাওয়া হচ্ছে অনেক জায়গায়। রেলের টিকিট কিনতেও অনেকেই ভিড় করেছেন কাউন্টারগুলোতে। চলমান কঠোর বিধিনিষেধ শুরু হয় 23 জুলাই সকালে, চলবে আজ রাত 12টা পর্যন্ত। কারণ ছাড়া কেউ বের হচ্ছে না, 2-1 কারণ ছাড়া বের হচ্ছে, তাদেরকে আমরা প্রসিকিউশন দিচ্ছি, মামলা করা হচ্ছে। আর ওই টিকার সংখ্যা বেশি আর রুগীর সংখ্যা বেশি। টিকা নেওয়া লোকের সংখ্যা বেশি আর রুগী হসপিটালে গেছিল, রুগী নামায় দিয়ে আসছে, এই সংখ্যাটা একটু বেশি। আগামীকাল থেকে বাস ও ট্রেনের 100% আসনে শুরু হচ্ছে যাত্রী পরিবহন। এরই মধ্যে বাংলাদেশ রেলওয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। প্রতিটি ট্রেন, প্ল্যাটফর্ম ও রেল স্টেশন জীবাণুমুক্ত করা হচ্ছে। একই প্রস্তুতি বাসেও। তবে অর্ধেক বাস চালানোর নির্দেশনা দেওয়ায় বাড়তি ভিড় হবে বলে আশঙ্কা বাস মালিকদের। দীর্ঘ 19 দিনের লকডাউন শেষে স্বাভাবিক হচ্ছে সবকিছু। খালি প্ল্যাটফর্মে বুধবার থেকে আবারও ভিড় বাড়বে যাত্রীর। তাই ট্রেন ও প্ল্যাটফর্ম জীবাণুমুক্ত করছে রেল শ্রমিকরা। স্বাভাবিক সময়ে 52 জোড়া ট্রেন চললেও বুধবার থেকে 38 জোড়া আন্তনগর ও 20 জোড়া মেল ট্রেন যাত্রা করবে। ভিড় এড়াতে আন্তনগর ট্রেনের মোট আসনের 50% টিকিট অনলাইন থেকে আর বাকি 50% কাউন্টার থেকে সংগ্রহ করছেন যাত্রীরা। কোনো জটিলতা নাই, টিকিট সহজে পেয়ে গেলাম আর কি। আমি যাব জয়পুরহাট। না, এসেই পেয়ে গেছি টিকিট, কোনো সমস্যা নেই, মানে আসার সাথে সাথে পেয়ে গেছি টিকিট। টিকিট ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেবো না। তাছাড়া আমাদের আসনবিহীন টিকিট বিক্রি নিষিদ্ধ। আমরা আসনবিহীন টিকিট বিক্রি করব না, যাতে ট্রেনের মধ্যে কোনো গ্যাদারিং না হয়। আসন এবং প্ল্যাটফর্ম টিকিটও আমরা বিক্রি করব না, মাসিক টিকিটও বিক্রি করব না। সারিবদ্ধভাবে সাজানো এই বাসগুলো প্রস্তুত হচ্ছে বুধবার থেকে চলার জন্য। দীর্ঘ 19 দিন যেসব শ্রমিক বসেছিলেন তারা ইতিমধ্যেই কাজে ফিরেছেন। চালক হেলপাররা ব্যস্ত বাস চলাচলের উপযোগী করতে।
তবে সব সিটে যাত্রী নেওয়া গেলেও সড়কে অর্ধেক বাস চালাতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় আপত্তি আছে বাস মালিকদের। তাদের দাবি, যাত্রীর তুলনায় বাস কম হলে এতে ভিড় বেড়ে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে। গাড়ি অর্ধেক চালালে স্বাস্থ্যবিধি একটু লঙ্ঘিত হবে, কারণ এক গাড়ির পরে চাপ পড়বে। আর যদি আমার দুইটা গাড়িতে যায় তাহলে আমি অর্ধেক মানে আমার চাপ একটু কম হবে। দুইটা গাড়ি ফুল হবে না, মানুষ একটু রিল্যাক্স যেতে পারবে। গাড়িতে স্প্রে থাকবে, কাউন্টারে স্প্রে থাকবে, প্যাসেঞ্জারের যতটুকু সুবিধা দেওয়া না, মাস্ক থাকবে, যতটুকু সুবিধা দেওয়া না আমরা অতটুকু সুবিধা দেবো। তবে বাস যাত্রার আগে পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন বাস মালিকরা। এসব যথাযথভাবে মনিটর করার দাবি যাত্রীদের। এদিকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী নৌযান চলাচল করবে ধারণ ক্ষমতা অনুযায়ী। বাড়তি ভাড়া আদায় করার কোনো সুযোগ নেই বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে লঞ্চের, যে আমাদের লঞ্চের যদি 500 ক্যাপাসিটি 500ই নিতে হবে, ওভারলোড নেওয়া যাবে না। কিন্তু ভাড়াটা যেটা আমরা কোভিডের যে অর্ধেক করে দেওয়ার কারণে যেটা করেছিলাম ওইটা এখন প্রত্যাহার হয়ে যাচ্ছে। রাজধানীর সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের 19 জেলায় 43টি রুটে ছোট বড় মিলে 150টি লঞ্চ চলাচল করে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 আগস্টের পর চালু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত আকাশপথ চলাচল। এছাড়া চলমান করোনা পরিস্থিতির কারণে দুদেশের মধ্যে স্থল সীমান্তে সব ধরনের চলাচল আগামী 26 আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আপাতত আকাশপথে সীমিত পরিসরে দুদেশের বিমান চলাচল করবে। এদিকে বুধবার খুলছে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রগুলো। কাল থেকে এসব কেন্দ্রে ভারতীয় ভিসার আবেদন গ্রহণ করা হবে। তবে পর্যটক ভিসার আবেদন গ্রহণ করা হবে না। এর আগে বাংলাদেশ সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো 1 জুলাই থেকে বন্ধ ছিল। সকলের সমন্বিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। সকালে টাঙ্গাইলে সেনাবাহিনীর অপারেশন কোভিড শিল্ড পর্ব 2 এর আওতায় টহল কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি আরও বলেন, যদি আবারও কঠোর লকডাউন দেওয়া হয়, সেনাবাহিনী সে কার্যক্রমে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে। এভাবে একসাথে কাজ করলে পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব। এর আগে শহরের নিরালা মোড় এবং ভিক্টোরিয়া রোডে সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রের সাথে লকডাউন পরিস্থিতি নিয়ে কথা বলেন। লকডাউনটা শিথিল করা হচ্ছে, আমাদের পেট্রোল কার্যক্রমও সেইভাবে আমরা পুনর্বিন্যাস করব। আর যদি পরিস্থিতি ডেটোরিয়েট করে, কঠোর লকডাউন যদি দেওয়া হয়, আমাদের কার্যক্রম সেইভাবে আমরা চালাবো। বাট এবার আমি খুব খুশি যে অসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধি সবার সাথে মিলিয়ে সেনাবাহিনী কিন্তু এবার অত্যন্ত ভালোভাবে কাজ করেছে। এবার জানিয়ে দেব খেলার খবর। তার আগে শিরোনামগুলো। অজিদের সাথে দাপট আর সফল আয়োজনে স্বস্তি। বিশ্বকাপের আগে কম্বিনেশন ঠিক করতে নিউজিল্যান্ড সিরিজে চোখ নির্বাচকদের। পিএসজির 2 বছরের চুক্তিতে রাজি লিওনেল মেসি। মৌসুম প্রতি বেতন 35 মিলিয়ন ইউরো। প্যারিসে আজই স্বাস্থ্য পরীক্ষা। দলের সাফল্যের সাথে কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়া অস্ট্রেলিয়া সিরিজ শেষ করায় স্বস্তিতে বিসিবি। সফল আয়োজনে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রশংসা পাচ্ছে বোর্ড। সেই সাথে বয়সভিত্তিক ও এ দলের সিরিজ নিয়েও মিলেছে আশ্বাস। স্বল্প বিরতি দিয়ে নিউজিল্যান্ডকে আতিথ্য দিতে প্রস্তুত হবে বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দে আত্মহারা হতেই পারেন বিসিবি কর্তারা। এমন স্বস্তির কারণ তো শুধু মাঠের খেলা নয়, মাঠের বাইরেও যে বড় একটা লড়াইয়ে জিতেছে বাংলাদেশ ক্রিকেট। গেল 2 সপ্তাহ যেন নির্ঘুম কেটেছে কর্তাদের। প্রোটোকলে একটু এদিক ওদিক হলেই যে বড় ক্ষতি হতে পারত। নির্বিঘ্ন সিরিজের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে বাহবা পেয়েছে বিসিবি। তার সাথে যে বাইবেলের যে শর্তগুলো আছে, প্লেয়ারদেরকে যে সেফ রাখা, এটা কিন্তু আসলে একটা কঠিন একটা কাজ। যে কোনো সময় আল্লাহ না করে যদি একটা প্লেয়ারে যদি কোভিড হয়, তাহলে পুরো সিরিজটা কিন্তু অফ হয়ে যাবে। সো সেগুলো নিয়ে অনেক টেনশনে ছিলাম। মাঠে এবং মাঠের বাইরে সব কিছু আমাদের ভালো। জাতীয় দলগুলোর ব্যস্ততা শুরু হলেও করোনার কারণে বয়সভিত্তিক ও এ দলের কার্যক্রম থমকে আছে।
অজিরা হারের তিক্ততা নিয়ে ফিরলেও দুই বোর্ডের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে অনেক। বয়সভিত্তিক ও এ দলের সিরিজ নিয়েও মিলেছে আশ্বাস। শুধু যে ন্যাশনাল টিমকে নিয়ে যে আমরা কথা বলেছি তা না, আমাদের মনে করেন যে এইজ গ্রুপ আছে, আমাদের এ টিম আছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি। তো ওরা তো যেহেতু ওদের সূচিটা অনেক ব্যস্ত, বাট এর মধ্যে ওরা বলছে যে ওটা দেখবে। অস্ট্রেলিয়াকে বিদায় দিয়ে এখন নিউজিল্যান্ডের জন্য অপেক্ষা। 24 আগস্ট আসবে ব্ল্যাক ক্যাপ। 21-22 ওদের আমরা করোনা টেস্ট, কোভিড টেস্ট হবে। টেস্ট হওয়ার পর আমরা 24 তারিখে ওদেরকে আবার বায়াবাবলে নিয়ে যাচ্ছি, যেহেতু নিউজিল্যান্ড আসবে। এর মধ্যে যারা ওয়ানডে এবং টেস্ট খেলে ওদেরকে কিন্তু আমরা অপশনাল প্র্যাকটিস দিয়েছি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টি-20 বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতির লক্ষ্য বাংলাদেশের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে সিরিজ জেতায় খুশি টাইগার ম্যানেজমেন্ট। তবে ধারাবাহিকতা রেখে ঘাটতি নিয়ে কাজ করার কথা ভুলছে না নির্বাচক প্যানেল। টি-20 বিশ্বকাপের কম্বিনেশন ঠিক করাতেই মনোযোগ নান্নু বাশারদের। সেজন্য নিউজিল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে দুই নির্বাচক। আর কিউইরা যে দল নিয়েই আসুক, নিজেদের পরিকল্পনায় কোনো ছাড় দেবে না বাংলাদেশ। কড়া প্রোটোকলে অস্ট্রেলিয়া এসে 7 দিনে খেলেছে 5 টি-20। স্লো টার্নিং উইকেটে ওদের নাচিয়ে ছেড়েছে বাংলাদেশ। মুস্তাফিজের ক্যারিশমা, সাকিব নাসুমের স্পিনে অজি বধের ইতিহাস লিখে টিম টাইগার্স এখন বিশ্ব ক্রিকেটের শিরোনামে। প্রাপ্তির এই সিরিজে অন্য এক বাংলাদেশকেই যেন দেখা গেছে, যারা সাহসী, প্রতিপক্ষকে দমিয়ে রাখতে পারদর্শী। এখানে অনেক উত্তর যেমন মিলেছে, কিছু প্রশ্নও উঠে এসেছে নতুন করে। বিশ্বকাপের আগে এখন সঠিক কম্বিনেশন খুঁজে নেয়াই প্রধান পরীক্ষা। এক্সপিরিয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু জিম্বাবুয়েতে একটা সিরিজ খেলেছি এবং অস্ট্রেলিয়ার সাথে এবং নিউজিল্যান্ডের সাথে খেলবো, এই এক্সপিরিয়েন্স আমরা যাতে পুরোপুরি নিয়ে আমরা বিশ্বকাপে কাজে লাগাতে চাই। এই মুহূর্তে তো আমাদের প্রাইম টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটাকে বেস করে তো আসলে আমরা দলটা গঠন করার প্রক্রিয়া চালাচ্ছি। সেক্ষেত্রে এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। উত্থান পতনে সৌম্যের অস্বস্তি সবচেয়ে বেশি। নাইমও ধারাবাহিকতার অভাবে ভুগছেন। ওপেনিং স্ট্যান্ডে স্থির থাকার সুযোগ নেই। ম্যানেজমেন্টের ভাবনার মূল অংশে তাই ব্যাটিং ইউনিট। মুশফিক লিটনকে নিয়ে নিউজিল্যান্ডের সাথে সঠিক কম্বিনেশন দাঁড় করাতে চাইবে বাংলাদেশ। নিউজিল্যান্ড কোন দল পাঠাবে, সেটা নিউজিল্যান্ড যদি তাদের ওয়ার্ল্ড কাপ টিমটা পাঠাতো, তাহলেও আমরা এই সিরিজের পরিকল্পনা করতাম। ওরা এখন যে দল আসছে সেই দলের সাথে একই পরিকল্পনা থাকবে। নিউজিল্যান্ডের ক্রিকেট কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স, 3 ফরম্যাটে। ওদের প্লেয়াররা কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স। ওরা কাকে পাঠাচ্ছে এটা দেখার বিষয় না, আমরা কিভাবে খেলছি, আমরা নিজেদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করব, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নামটা কিন্তু নিউজিল্যান্ড। কন্ডিশন প্রতিপক্ষ যেমনই হোক, জয়ের ক্ষুধা আর ধারাবাহিক সাফল্য বাড়িয়ে দেয় সাহস। দলীয় সমন্বয় এক্ষেত্রে টাইগারদের মূল মন্ত্র। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে সম্ভাবনাই সত্যি হলো। পিএসজির প্রস্তাবে রাজি লিওনেল মেসি। প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে লা পার্সিয়ানে যোগ দিচ্ছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ফ্রান্সের প্যারিসে পৌঁছেছেন। এরই মধ্যে সব ঠিক থাকলে বুধবার পিএসজির জার্সিতে প্রথমবার গণমাধ্যমের সামনে আসবেন আর্জেন্টাইন সুপারস্টার। বার্সেলোনা অধ্যায় শেষে মেসির পরবর্তী গন্তব্য পিএসজি। খবরটা একরকম নিশ্চিতই ছিল। রোববার থেকে ফ্রেঞ্চ ক্লাবটির প্রস্তাব যাচাই করছিলেন। অবশেষে এলো ঘোষণা। 2 বছরের চুক্তিতে লা পারিসিয়ানে যোগ দিতে রাজি মেসি। 2023-এর জুন পর্যন্ত চুক্তি হলেও পরের 1 বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। মৌসুম প্রতি বেতন 35 মিলিয়ন ইউরো, সাইনিং মানি 25 মিলিয়ন। বার্সা থেকে প্যারিসে যাওয়ার আগে বিমানবন্দরে প্রিয় তারকার জন্য ছিল অপেক্ষা। সেখান থেকে মেসির বাবা খবরটা জানিয়ে গেছেন। রাতে স্বাস্থ্য পরীক্ষার পর বুধবার মেসিকে গণমাধ্যমের সামনে আনবে পিএসজি। সব ঠিক থাকলে আগামী শনিবার লিগ 1-এ স্ট্রাসবার্গের সাথে অভিষেক হয়ে যাবে পিএসজি জার্সিতে, এমন খবরও দিচ্ছে ইউরোপিয়ান সংবাদ মাধ্যম। এর আগে মেসিকে ফিরে পেতে শেষ চেষ্টা চালিয়েছে বার্সেলোনা, এমন খবর জানিয়েছিল কয়েকটি স্প্যানিশ গণমাধ্যম। তবে ঘণ্টা পেরোতেই সেটা অস্বীকারও করেছে তারা। খবর নিশ্চিতের পরই ক্যাম্প নূর দেয়ালে থাকা মেসির ছবিও সরিয়ে ফেলে বার্সা। মেসির আগে চলতি মৌসুমে রামোস, ভাইনালডাম ও গোলকিপার দোনারুমাকে ফ্রি ট্রান্সফার হিসেবে সাইন করিয়েছে পিএসজি। এরই মধ্যে সম্ভাব্য লাইন আপের ছবি দিয়ে হুঙ্কার দিচ্ছে পিএসজি সমর্থকরা। বন্ধু নেইমার ও এমবাপ্পের সাথে মেসিকে যুক্ত করে বিশ্বসেরা ফ্রন্টলাইন তৈরি করেছে লা পারিসিয়ান। তাদেরকে থামাবে কে? আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বার্সেলোনায় বিষাদের সুর, বিপরীতে প্যারিস এখন যেন উৎসবের নগরী। মেসিকে নিয়ে সমর্থকদের মধ্যে তুমুল আগ্রহ। বিশ্বসেরার আগমনে সরব উপস্থিতি ছিল বিমানবন্দরে। আর্জেন্টাইন মহাতারকাও সেখানে পৌঁছে ভক্তদের শুভেচ্ছার জবাব দিয়েছেন হাসি মুখে। সাদা টি শার্টে প্যারিসে পাড়ি জমানোর বার্তা, সাথে আছে তার পরিবার। ফ্রেঞ্চ জায়ান্টো মেসিকে ঘিরে নানা আয়োজন রেখেছে সোশ্যাল মিডিয়াতে সরব ক্লাবটি। 13 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। এরই মধ্যে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের সময়, যেটা কাল বাংলাদেশ সময় দুপুর 3টায়। সোমবার বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচের ঘণ্টা তিনেক আগে বরখাস্ত হন শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক। এই হটকারী সিদ্ধান্তের জন্য ক্লাব চেয়ারম্যানকে দুষছেন তিনি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিদায় প্রসঙ্গে মানিক জানান, পরিকল্পনা করেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই টিমের চেয়ারম্যান একটা সুস্থ মানুষ না। আমি রিকোয়েস্ট করব প্রধানমন্ত্রীর কাছে যে ওনাকে যাতে এই কাজ থেকে বিরত রাখা হয়। আর এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ। সতেরো দিন পর কুমির নিয়ে আতঙ্কের অবসান হলো ফরিদপুর সদরের 38 দাগ এলাকাবাসী। বন বিভাগের উদ্ধার অভিযান ব্যর্থ হলেও গ্রামবাসীর চেষ্টায় আটক করা হয় কুমিরটিকে। পরে তার আশ্রয় হয়েছে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। এবার যাচ্ছি পরের প্রসঙ্গে। গত 24 ঘন্টায় 224 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আগস্টের 10 দিনেই শনাক্ত হলো 2321 ডেঙ্গু রোগী। জুলাইতে এ সংখ্যা ছিল 2286 জন। এই সময়ে ডেঙ্গুতে 18 জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে এডিস বিরোধী অভিযানে জরিমানা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। 27 জুলাই থেকে একসাথে এডিস বিরোধী অভিযান ও সচেতনতা কার্যক্রম চালায় ঢাকা উত্তর। 10 দিনের কর্মসূচি শেষ হলেও লার্ভা নিধনে অভিযান চালিয়ে যাবে কর্পোরেশন। উত্তরে 10 দিনে 1,10,000 ভবনে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে 80,000 ভবনে পাওয়া গেছে এডিসের প্রজনন উপযোগী পরিবেশ। আর লার্ভা পাওয়ায় 963 ভবনকে জরিমানা করা হয়েছে 49 লাখ টাকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডিএনসিসির অভিযানে দৃশ্যমান উন্নতি হয়েছে। উত্তর সিটিতে কিন্তু রোগী ছিল 55, অর্থাৎ প্রায় 27 বা 28% কাছাকাছি। দৃশ্যমান ক্যাম্পেইনের পরে সেটি কিন্তু 11% নেমে এসেছে। বরাবরের মতনই এখানে কিন্তু দৃশ্যমান একটি পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনটিকে ধরে রাখবার জন্য যে উদ্যোগটি, এইটিতে কিন্তু নগরবাসী হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। ডেঙ্গু রোগীর সংখ্যা শূন্যের কোঠায় না আসা পর্যন্ত কাউন্সিলর ও কর্মকর্তাদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন ডিএনসিসির মেয়র। আমাদের সন্তুষ্টির কিছু নাই, বরং 20% থেকে কিভাবে এটাকে আরো নিচের দিকে নিয়ে আসবো, এইটাই হলো চ্যালেঞ্জ আমাদের। এই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই। সবার ঢাকা অ্যাপসে আপনারা ছবিটা তুলে আমাদেরকে পাঠিয়ে দিন। আমরা কথা দিতে পারি আপনাদেরকে 24 ঘন্টার মধ্যেই ওই এলাকাতে স্প্রে করা হবে। তবে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে ঢাকা দক্ষিণে। মঙ্গলবারের অভিযানে ধানমন্ডির নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে জরিমানা করা হয়েছে 1 লাখ টাকা। ওভারফ্লো হয়ে পানি এখান থেকে গেছিল এই 2 দিনে, হয়তোবা এটা আমাদের অসতর্কতার জন্য হয়েছে। এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে 400 বারই আমাদের পরিদর্শন করা হয়েছে, তার মধ্যে 12টিতে লার্ভা পাওয়া গিয়েছে। তো তার মধ্যে এটার বিরুদ্ধে কমপ্লেন ছিল নর্দার্ন হাসপাতাল। তো এখানে বেসমেন্টে লার্ভা পাওয়া গেছে। তো এখন যেটা দেখেছি, ছাদের চাইতে বেশি বেসমেন্টেই লার্ভা পাওয়া যাচ্ছে। অভিযানের পরও প্রতিদিন ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হচ্ছে 200-র বেশি মানুষ। এখন হাসপাতালে ভর্তি 915 জন, আর 18 জনের মৃত্যুর তথ্য আছে স্বাস্থ্য অধিদপ্তরে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে যত জরাজীর্ণ বেইলি ব্রিজ আছে সেগুলো চিহ্নিত করে পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় তিনি এর নির্দেশ দেন।
এ সময় ৭,৯৮৫ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 7টি মন্ত্রণালয়ের অধীনে 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। রংপুর বিভাগের অধীনে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের যত জরাজীর্ণ বেইলি ব্রিজ আছে সেগুলো চিহ্নিত করে পুনর্নির্মাণ করতে হবে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরও যেখানে যত জরাজীর্ণ বেইলি টেইলি আছে, লেট আস চেঞ্জ ইট অল, জেনারেল অর্ডার। এটা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের স্মারকসমূহ সংগ্রহ, তিনি বললেন আরও অনেক দেশ আছে যাদের নাম আমরা জানি না, হয়তো পূর্ব ইউরোপের দেশের কথা বলছেন, ইউরোপীয় দেশের কথা বলছেন, আমরা অনেকে হয়তো জানি না। আপনারা জোর তদবির চালান, খোঁজখবর নেন এবং ওখানে যে সকল স্মারক আছে জোগাড় করেন। গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং 5G সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে 2,144 কোটি টাকা। জামালপুরের মাদারগঞ্জ সোলার পার্ক নির্মাণে ব্যয় ধরা হয় 119 কোটি 40 লাখ টাকা। এছাড়াও চরের মানুষের উন্নয়নে 106 কোটি 84 লাখ টাকার নতুন প্রকল্প নেওয়া হয়েছে। বাকি সবকটার রেট কিন্তু ডাবল। এই টেলিটকের যে পার মিনিট যে এটা নেয়, রেন্টটা নেয়, আমার কথা বলা, তো এটা নেয় কম এই জন্যই যে এটাকে ওই সোশ্যাল ওয়েলফেয়ার কনসিডারেশনটাকে মুখ্য রাখা হয়। তো এইটা মাথায় রেখে আমাদের ভাবতে হবে, অনেক লোকসানি প্রতিষ্ঠানে আমাদের চালিয়ে যেতে হয় যতক্ষণ সম্ভব। 10টি প্রকল্পের জন্য সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে 6,660 কোটি 29 লাখ টাকা, আর সংস্থার নিজস্ব তহবিল থেকে দেয়া হবে 137 কোটি 9 লাখ টাকা। বাকি 1,188 কোটি 13 লাখ টাকা নেওয়া হবে ঋণের মাধ্যমে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 আগস্ট হত্যাকাণ্ড শুধু বঙ্গবন্ধুর পরিবারের উপর নয়, এই হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধের উপর নৃশংসতম হামলা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে শোকাবহ আগস্ট, ইতিহাসের কালো অধ্যায় শীর্ষক এক ওয়েবিনারে এসব কথা বলেন তিনি। মঞ্চের খুনিদের পেছনে যারা নেপথ্যের নায়ক, পৃষ্ঠপোষক, কারিগর, কুশীলব, ষড়যন্ত্রের সেই নেপথ্যের নায়কদের আজ খুঁজে বের করা দরকার। তাদের বিরুদ্ধে তদন্ত করে এদের স্বরূপ উন্মোচিত করা উচিত আগামী প্রজন্মের জন্য। 15 আগস্ট জাতীয় শোক দিবসে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আচ্ছা, প্রণোদিত হয় ওনারা এই বিশেষ এই যে একটা ঐতিহাসিক ঘটনা করতে, রোজ কিন্তু টাইমস স্কোয়ারে কিছু হবে না। এই যে বঙ্গবন্ধুর, আমাদের বঙ্গবন্ধুদের দায়বদ্ধতা আছে, তার ওই মন মানসিকতা থেকেই সে, আর বাংলাদেশের প্রতি একটা দায়বদ্ধতা, তার থেকে সে চিন্তা করেছে যেটা করবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী। তার জন্মস্থান নড়াইলে এসব কর্মসূচিতে অংশ নেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন। সকালে সুলতানের সমাধি চত্বরে কোরআনখানির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শিল্পীর কবরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা শেষে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এসব অনুষ্ঠানের আয়োজন করে এস.এম. সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন। করোনা সতর্কতায় সীমিত আকারে পালিত হচ্ছে শিল্পীর জন্মদিন। 1924 সালের 10 আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এস.এম. সুলতান। 1994 সালের 10 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যেহেতু কোভিড-19 এই বছরের জন্য এইভাবেই পালিত হচ্ছে, আপনারা জানেন যে শিল্পী এস.এম. সুলতান তার নৈসর্গিক এবং প্রাকৃতিকভাবে তার যে ছবি, তার যে শিল্পকর্ম, তার মধ্যে এই নড়াইল জেলাবাসীর মন জয় করেছে। শেয়ার বাজারে সাম্প্রতিক সময়ে 9 কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর জন্য 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে যে 9টি কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে বলা হয়েছে সেগুলো হলো আনোয়ার গ্যালভানাইজিং, জিবিবি পাওয়ার, এমারেল্ড অয়েল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, ঢাকা ডাইং, ফুয়াং সিরামিক এবং বিকন ফার্মা। 4 সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিএসইসির পরিচালক শেখ মাহবুবুর রহমানকে। 60 কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 8,000, নতুন শনাক্ত 5,26,000-এর বেশি। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 43,16,000। এ পর্যন্ত আক্রান্ত 20,41,00,000-এর বেশি। এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 5%। এক সপ্তাহে বিশ্বে করোনায় প্রাণহানি 3% বেড়েছে, আক্রান্ত বেড়েছে 5%। এদিকে সোমবার সর্বোচ্চ 1,475 জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে নতুন শনাক্ত 20,700 মানুষ। দ্বিতীয় সর্বোচ্চ 769 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। ব্রাজিলে একদিনে মারা গেছে 237 জন। দেশটিতে এ বছরের জানুয়ারির পর এই প্রথম একদিনে মৃতের সংখ্যা 300-র নিচে নেমেছে। ভারতে টানা 5 মাস পর সবচেয়ে কম শনাক্ত মিলেছে গত 24 ঘন্টায়। দেশটিতে একদিনে 376 জনের মৃত্যু এবং 27,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় শনাক্ত 1 লাখের বেশি রোগী। দেশটিতে ডেল্টা সংক্রমণ বাড়তে থাকায় দেখা দিয়েছে আইসিইউ সংকট। সংক্রমণ বাড়লেও যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা সহ 7 অঙ্গরাজ্যে স্কুল শিক্ষার্থীদের মাস্ক পরায় বাধ্যবাধকতা থাকছে না। এদিকে যুক্তরাষ্ট্রের টিকা নেয়ার উপযুক্ত 30% মানুষ এখনও টিকা পায়নি বলে জানিয়েছে সিডিসি। নিউ জার্সিতে করোনা আক্রান্ত রোগীদের 18% টিকার 2 ডোজ নিয়েছিল বলে এক রিপোর্টে জানা গেছে। সোমবার থেকে মার্কিন নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কানাডা। তবে 2 ডোজ টিকা অথবা করোনা নেগেটিভ সনদ থাকতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্যারিসের রেস্টুরেন্টে বসে খেতে হলে প্রত্যেককে দেখাতে হবে করোনার টিকা কার্ড। এদিকে শ্রম খাতে ব্যাপক ক্ষতির কারণে বিদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দিবে নিউজিল্যান্ড সরকার। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 17 দিন পর কুমির নিয়ে আতঙ্কের অবসান হলো ফরিদপুর সদরের 38 দাগ এলাকাবাসীর। 2 দফা বন বিভাগের উদ্ধার অভিযান ব্যর্থ হলেও গ্রামবাসীর চেষ্টায় এবার আটক করা হয়েছে কুমিরটিকে। পরে তার আশ্রয় পেয়েছে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে। গত 22 জুলাই পদ্মা নদী সংলগ্ন ডাঙ্গি গ্রামের একটি জলাশয়ে কুমিরটিকে দেখতে পায় গ্রামবাসী। পরে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়। খবর পেয়ে 28 ও 31 জুলাই 2 দফা অভিযান চালালেও কুমিরটিকে ধরতে ব্যর্থ হন প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা অঞ্চলের কর্মকর্তারা। এরপর থেকে ওই এলাকায় স্থানীয়দের যাতায়াত বন্ধ, অজানা আতঙ্ক নিয়ে দিন কাটছিল তাদের। খোঁজা দেওয়ার পরে লাভ দিছে করার হাতে হাতে তখন আমরা ঠিক হয়ে যেত। কুমুরটা নিয়ে আমরা খুব চিন্তা ভাবনা ছিলাম, আমাদের বাড়ির নিকটেই ছিল। সোমবার জলাধার থেকে কুমিরটিকে শুকনো জায়গায় উঠে আসতে দেখেন এক নারী। পরে গ্রামবাসী জড়ো হয়ে কুমিরটিকে ধরে ফেলে। এরপরে সেটিকে এক নজর দেখার জন্য জড়ো হতে থাকে আশেপাশের এলাকার হাজারো মানুষ। লোকজন আইসে ওই এর জাল দিয়ে যা তাদের ধরে রাখছে, চায়ের কোলা দিয়ে ইট বালি এবং লোহা দিয়ে ভাড়া রাখা হয়েছে। আস্তে আস্তে ওরে বগল দিগাই না ওরে মাজা পানির ভিতরে ওরে রেড দিল, মনে করেন কি আটকে ফেলে দিছে। রাতেই বন বিভাগের হেফাজতে নেওয়া হয় কুমিরটিকে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা পরবর্তী ব্যবস্থা যে এটি কি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে যাব না আমরা এটা প্রকৃতিতে অবমুক্ত করব, তো আমাদের স্যারেরা এটা পরবর্তীতে নির্দেশ দেবেন। প্রায় 10 ফিট লম্বা কুমিরটি নিয়ে 2 সপ্তাহ ধরে আতঙ্ক কেটেছে 2 ইউনিয়ন মানুষের। উদ্ধার হওয়ার পর সবার মধ্যে ফিরে এসেছে স্বস্তি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।